আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। প্রিয় দর্শক, আজ ৮ই জুন ২০২৫। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আম দিয়ে ভারতকে উচিত জবাব দিল বাংলাদেশ। অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমরা জানতে চাই। এই আলোচনার ভেতরে প্রবেশ করার আগে ভিডিওর দুটি অংশ আপনাদেরকে দেখাতে চাই। বাংলাদেশের আম চীনে যাচ্ছে, তার ভিডিও চিত্র দেখুন। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়বে এবং বাংলাদেশের কৃষি উৎপাদন ও উন্নয়নে সহায়ক হবে তার দেশ। চীনে বাংলাদেশের আম রপ্তানির মাধ্যমে বৃহৎ বাণিজ্যের দ্বার খুলছে দুই দেশেই। বাংলাদেশের পণ্য চীন বাজারজাত করলে দুই দেশই উপকৃত হবে আর্থিক দিক থেকে। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, শুল্কমুক্তভাবে চীনের বাজারে বাংলাদেশের আম প্রবেশ করবে। ভবিষ্যতে এই বাজার সম্প্রসারণের আশা তার। আন্তর্জাতিক যে কমপ্লায়েন্সের যে প্রয়োজনীয়তা আছে, এই প্রয়োজনীয়তাকে উপযোগী করে আমরা যে আন্তর্জাতিক বাজারে যাচ্ছি, এর মাধ্যমে আমরা আশা করি শুধু চায়না না, আমরা জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নেও এই আমাদের কৃষি পণ্য বিপণনে সক্ষম হব। তিনি আরেকটু বড় আশা করেছেন। দেখা যাক তার এই কথা এবং কাজের সঙ্গে আমরা মিল পাই কিনা। আরেকটি ভিডিওর অংশ আমি দেখাতে চাই। এটি অবশ্যই একটু ব্যতিক্রমী বিষয়, তবুও দেখাতে চাই। আরেকটি ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখতে পাবো যে ভারতের আম ফেরত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কেন ফেরত দিল তার কারণও আপনাদেরকে জানাতে চাই। একটি দুটি নয়, ভারতের আমের 15টি চালান ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র। পচনশীল আমের বিপুল এই চালান বাতিলের ঘটনা প্রভাব ফেলতে পারে দুই দেশের বাণিজ্য সম্পর্কে। এই চালান বাতিল হওয়ায় ভারতীয় রপ্তানিকারকরা অন্তত 5 লাখ মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়েছেন। প্রিয় দর্শক, বুঝতেই পারলেন যে আসলে ঘটনা কি। আমরা এখন মূল ঘটনার গভীরে প্রবেশ করতে চাই যে আম কূটনীতি দিয়ে কতটা লাভ হলো বাংলাদেশের। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চীন সফর করেছেন। সেই চীন সফরের আগে বাংলাদেশ থেকে কৃষি পণ্য, বিশেষ করে আম নেবে চীন, এরকম একটা প্রত্যাশার খবর আমরা পেয়েছিলাম। কিন্তু এটা বাস্তব হলো, এটা আমাদের জন্য আসলে অত্যন্ত আশাব্যঞ্জক একটা ব্যাপার। বাংলাদেশের তাজা আম এবার সরাসরি পৌঁছে গেল চীনের চাংশা শহরে। দেশের ইতিহাসে এই প্রথম চীনে সরাসরি আম রপ্তানি করা হলো। চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে আসা ৩ টন সেরা মানের আম ১ মিনিটের মধ্যেই পেরিয়ে যায় হুনান প্রদেশের হুয়াংহুয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম চেক। আপনারা জানেন যে কাস্টমসে গিয়ে পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি ঠিক না থাকে তাহলে ফেরত আসতে বাধ্য। চীনা কর্মকর্তাদের মূল্যায়ন ছিল সরাসরি নো ইস্যু, পারফেক্ট কোয়ালিটি। অনেক বড় একটা কমপ্লিমেন্ট প্রিয় দর্শক। এই সাফল্য শুধু কৃষি পণ্য বাণিজ্যের নয়, বরং এটি বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা বলেও মনে করছেন বিশ্লেষকরা। একসময় যেসব আম উপহারের ঝাঁপি হয়ে দিল্লি পৌঁছাতো, এখন সেই আমই বৈদেশিক মুদ্রা এনে দিচ্ছে চীনের বাজার থেকে, এবং তা ন্যায্য দামে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ সরকার ইতিমধ্যে বলেছে যে ভারতও আম পেতে পারে, তবে উপহার নয়, কিনতে হবে। ২০২৪ সালের জুলাইতে চীন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে আম আমদানির অনুমোদন দেয়। আপনারা জানেন যে বর্ষা বিপ্লবের সময় তারপর থেকে শুরু হয় নতুন রপ্তানির যুগ। চাংশা কাস্টমসের সহযোগিতায় ফলগুলো পৌঁছায় ফ্রেশ এক্সপ্রেস ইউনিটের মাধ্যমে। বিশেষভাবে পরিকল্পিত দ্রুত ক্লিয়ারেন্স ব্যবস্থার ফলে আম থাকে একেবারে টাটকা এবং তরতাজা। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী ২০২৫ সালে দেশ জুড়ে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ২.৭ মিলিয়ন টন, যার মধ্যে অন্তত ৫,০০০ টন রপ্তানির পরিকল্পনা রয়েছে। এতদিন মধ্যপ্রাচ্যই ছিল প্রধান গন্তব্য, এবার লক্ষ্য চীনের বিশাল ভোক্তা বাজার, আর তাতে রয়েছে ব্যাগিং প্রযুক্তির মাধ্যমে কেমিক্যালবিহীন আম সরবরাহের সক্ষমতা। ২০২৪ সালে চীনের ফল আমদানির পরিমাণ দাঁড়ায় ১৯.৪৫ বিলিয়ন ডলার, ৬% প্রবৃদ্ধি।
বাংলাদেশের আমে সন্তুষ্ট চীনা ভোক্তারাও এই রপ্তানির কূটনৈতিক দিকটি নিয়েও চলছে নানা ধরনের আলোচনা এবং পর্যালোচনা। অনেকে বলছেন যে ভারতের একমুখী নির্ভরতা থেকে বেরিয়ে আসার কৌশল হিসেবে এটি ডক্টর ইউনূসের আম কূটনীতি। চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার এটি একটি বাস্তব প্রয়াস। এখন দেখুন, পৃথিবীতে নানা ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড আমরা দেখতে পাই। তো এই যে আম কূটনীতি আমরা দেখতে পেলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখুন, ভারত যদি আম চায়, ইলিশ চায় বা জামদানি শাড়ি পেতে চায়, তাহলে অবশ্যই নিতে পারে। আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তাদের কাছে আমরা কেনই বা বিক্রি বন্ধ করব? যদিও তাদের বিরুদ্ধে আগ্রাসনের সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তাহলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে বলেছেন যে তারাও আম পেতে পারে। এই আম পাওয়ার জন্য তাদেরকে কি করতে হবে? তাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কিনে নিতে হবে, প্রিয় দর্শক। তো আম নিয়ে আরেকটা ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখাতে চাই যে আম চীনে যাচ্ছে, কিন্তু দিল্লিকে এখন আর উপহার দেওয়া হবে না, দিল্লিকেও নিতে হবে কিনে। ইলিশের মতো আমও এক রাজনৈতিক অনুষঙ্গ। আর আমকে আমজনতার কাতার থেকে রাজনীতির মঞ্চে দাঁড় করানোর অন্যতম কারিগর ছিলেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। তিনি বাংলাদেশের দিকে বিষাক্ত বান মারা ভারতকে বাগে রাখতে প্রতি বছর দিল্লিতে উপঢৌকন হিসেবে পাঠাতেন মধুর আম। দাদাদের সেই আমের রসনা বিলাস হতো দিব্যি। তবে 5 আগস্ট 2024-এর পর থেকে পাল্টে গেছে সিচুয়েশন। হাসিনার পতন দাদাদের দিলেও দিচ্ছে দারুণ জখম। ইলিশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে চীন। এবার কর করা ডলার গুণে বাংলাদেশের মধুর আমও কিনছে চীন। তবে আম কেবল আম নয়, ভারতের আগ্রাসনের বিপক্ষে এটাও অন্তর্বর্তী সরকারের মুখ্য হাতিয়ার। দিল্লিকে যেন বুঝিয়ে দেওয়া, বাংলাদেশ এখন আর কারো দাবিদার নয়। ঢাকার হাতে আছে বহু বিকল্প, আর ফ্রিতে আম বিলানোর দিনও শেষ। এই অসাধারণ কূটনীতিকে ডক্টর ইউনূসের আম কূটনীতিও বলা যায়। গত বুধবার সন্ধ্যায় বাংলাদেশের 3 টন তাজা আমের একটি চালান চীনের হুনান প্রদেশের চাংশা শহরে পৌঁছেছে। এই বাংলাদেশ থেকে চীনে আম আমদানির প্রথম ঘটনা, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। চাংশা হুয়াংহুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কাস্টমস কর্মকর্তারা দ্রুত শিপিং লেভেল, ফাইটোস্যানিটারি সার্টিফিকেট যাচাই করেন এবং প্যাকেজিং ও ফলের চেহারা পরীক্ষা করেন। কোনো অস্বাভাবিকতা না পাওয়ায় চালানটি দ্রুত ছাড়পত্র পায়। আমদানিকারক হুনান বাবাইলি হোল্ডিং গ্রুপে জানিয়েছে, এই আমগুলো চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম, সুপারমার্কেট এবং ফ্রেশ প্রোডিউস চেইনের মাধ্যমে বিতরণ করা হবে। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম যে অভাবনীয় আম বাণিজ্য চলছে, মানে আম কূটনীতি চলছে। এটা অনেক বড় একটা বাণিজ্যের প্রসার ঘটাতে পারে বাংলাদেশে। কারণ আম উৎপাদনে সারা পৃথিবীতে আমরা হচ্ছি প্রথম হওয়া একটি রাষ্ট্র। সুতরাং সেই নিরিখে যদি আমরা বলি যে আম দিয়েই সারা বিশ্বকে বাজিমাতও করতে পারি, প্রিয় দর্শক। কিন্তু মুশকিল হলো যে এতদিন ধরে আমাদের প্রতিবেশীরা যে একমুখী বাণিজ্যের ফাঁদ তৈরি করে রেখেছিল, সেই ফাঁদ ধীরে ধীরে আমরা সেই ফাঁদ থেকে মুক্ত হচ্ছি। এটাও বা কম কিসে, প্রিয় দর্শক। আমি আরেকটি বিষয় বলতে চাই যে আম কূটনীতিতে বাংলাদেশ যেমন বাজিমাত করছে, একইভাবে আপনারা জানেন বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ করে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। একসময় বিপুল মানুষ চিকিৎসার জন্য ভারতে যেত, কিন্তু ভারত এখন সীমিত পর্যায়ে ভিসা দিচ্ছে। ফলে বাংলাদেশ বাধ্য হয়েই নতুন পথে হেঁটেছে। চীন আমাদের জন্য 4টি হাসপাতালকে বিশেষায়িতভাবে রেখেছে। অল্প সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে চীনা দূতাবাসে দাঁড়ালে ভিসা হয়ে যাচ্ছে বাংলাদেশের নাগরিকদের। ফলে তারা এখন চিকিৎসার জন্য চীনের দিকে ছুটছে। ফলে বিপুল রাজস্ব ক্ষতির মুখে পড়েছে ভারত। কেমন রাজস্ব ক্ষতির মুখে পড়েছে বা কি অবস্থা, ত্রাহি ত্রাহি অবস্থা বলা যায়, সেই চিত্রও আমি আপনাদেরকে খানিকটা দেখাতে চাই। বাংলাদেশের সাথে বাণিজ্যে বিধিনিষেধ আরোপের ফল যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতীয়রা। ঢাকাকে চাপে ফেলতে মোদী সরকারের নেওয়া কড়াকড়ির বলি হচ্ছে দেশটির সাধারণ ব্যবসায়ীরা। ধস নামতে চলেছে সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের অর্থনীতিতে। মূল্য চুকাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। এ বিষয়ে মঙ্গলবার একটি ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম দ্য ওয়্যার, যাতে বাংলাদেশের সাথে বাণিজ্যের রেষারেষির ফলে ভারতীয়দের ওপর প্রভাব নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
কয়েকদিন আগেই তৈরি পোশাক সহ বেশ কয়েকটি বাংলাদেশি পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করে নয়াদিল্লি। নির্দিষ্ট করে বলা হয়, উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য এবং পশ্চিমবঙ্গের স্থল সীমান্ত দিয়ে এসব পণ্য রপ্তানি করতে পারবে না ঢাকা, যেখান থেকে শুরু হয় মূল সংকট। সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গের পেট্রোপোল, হিলি, মাহাদীপুর, চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ির স্থলবন্দর দিয়ে বর্তমানে ভারতে বেশ কিছু পণ্য রপ্তানি বন্ধ রয়েছে, যার ফলে এক প্রকার জনমানব শূন্য বিরান প্রান্তরে পরিণত হয়েছে বন্দরগুলো। এমনটাই বলা হয়েছে দ্য ওয়্যারের প্রতিবেদনে। এতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান পরিস্থিতির কারণে স্থলবন্দরগুলো সকল পণ্য সরবরাহ ব্যবস্থায় অচল হয়ে পড়েছে। ফলস্বরূপ যারা দুদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উপর জীবিকা নির্বাহ করত, এমন হাজার হাজার পরিবার এখন বিপর্যস্ত। প্রিয় দর্শক, এক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি হয়েছে বা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের ব্যবসায়ীরা পথে বসেছে তা কিন্তু নয়। বাংলাদেশ প্রতিনিয়ত নতুন নতুন পথ তৈরি করে সেই দিকে হাঁটা শুরু করেছে। কিন্তু হঠাৎ করেই ভারতীয় সরকারের এই সিদ্ধান্তের কারণে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা পুরো এই সীমান্তবর্তী অঞ্চল জুড়ে এখন হাহাকার অবস্থা। ভারতীয় কর্তৃপক্ষ নিশ্চয়ই উপলব্ধি করবেন তাদের রাজ্যগুলোর বর্তমান পরিস্থিতি। প্রিয় দর্শক, ভালো থাকুন। কূটনীতি চলতে থাকুক আর জ্বলতে থাকুক আমাদের বিরোধীদের অন্তর। আল্লাহ হাফেজ।